জয় হিন্দ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, ঠিক আছে? তো আজকে আমরা এসএসসি জিডি 2025-এর বিভিন্ন ডিটেলস নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্ট যারা এই বছর এক্সাম দিয়েছো 2025-এ, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবে, ঠিক আছে? প্রতিটি ইনফরমেশন কিন্তু তোমার অনেক কাজে আসবে। তো এবং যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমার আগে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকে যে গুরুত্বপূর্ণ টপিক সেটি যেটা আলোচনা করবো যে বিএসএফ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিএসএফ ভ্যাকেন্সি কত এবং 2024 এবং 2025-এর কাট অফ। দেখো এখানে তোমাদের সামনে তুলে ধরেছি যে 2000 ভ্যাকেন্সি। এখানে দেখো 2024-এ কত ছিল, কাট অফ কত আছে, মানে ছিল তখন, এবং টোটাল ভ্যাকেন্সি 2025-এ বর্তমান কত আছে এবং কাট অফ কত যেতে পারে, এবং রেজাল্ট এবং ফিজিক্যাল ডেট একটা আমরা অ্যানালিসিস করবো এখানে, এবং তোমাদের কাট অফ সম্বন্ধে কিন্তু এখানে বিস্তারিত আমি আলোচনা করছি, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ডিটেলসগুলি ভালো লাগবে, তোমাদের কাজেরই এই সমস্ত কিছু ডিটেলস। তো তোমরা ভিডিওটিতে যুক্ত থাকো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, বেশি কিছু দেরি না করে। তো দেখো আগে তোমরা দেখে নাও এখানে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন ফোর্স ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমে যদি তোমরা দেখো বিএসএফের ক্ষেত্রে মেল ও ফিমেল যদি দেখো, মেলের ক্ষেত্রে 13,880টি, ফিমেলের ক্ষেত্রে কিন্তু 2,491টি ভ্যাকেন্সি। অল ওভার কিন্তু 16,371টা ভ্যাকেন্সি বিএসএফের ক্ষেত্রে রয়েছে। সিএসএফের ক্ষেত্রে যদি দেখি তো দেখো মেল এখানে রয়েছে 14,910টি, ফিমেল রয়েছে 1,661টি, মানে অল ওভার কিন্তু 16,571টি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফের ক্ষেত্রে দেখো মেলের ক্ষেত্রে রয়েছে 13,787, এবং এদিকে যদি ফিমেল দেখি তাহলে 572টি, অল ওভার হচ্ছে 14,359টি ভ্যাকেন্সি রয়েছে। এসএসবির ক্ষেত্রে যদি দেখি তো দেখো মেল রয়েছে 902টি, ফিমেল কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। আইটিবিপির ক্ষেত্রে দেখো 2,948টি ভ্যাকেন্সি রয়েছে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু রয়েছে শুধুমাত্র 520টি, মানে তোমাদের অল ওভার 3,468টি ভ্যাকেন্সি রয়েছে আইটিবিপিতে। এরপরে যদি আমরা আসাম রাইফেল দেখি তো আসাম রাইফেলের ক্ষেত্রে দেখো মেল ভ্যাকেন্সি রয়েছে 1,750টি এবং ফিমেল রয়েছে 115টি। অল ওভার কত রয়েছে তোমাদের এখানে 1,865টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এসএসএফের ক্ষেত্রে দেখো 132টি রয়েছে মেল এবং ফিমেলের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। এনসিবির ক্ষেত্রে মেল উভয় কিন্তু 11টি করে রয়েছে, মেল ফিমেল, ঠিক আছে, টোটাল 22টি। তো এখানে যদি আমরা দেখি যে কোন ফোর্সের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি এবার রয়েছে 2025-এ, তো দেখো সিআইএসএফে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে তোমাদের সিআইএসএফ যেখানে 16,531টি, 2 নম্বরে রয়েছে কিন্তু বিএসএফ যেখানে কত রয়েছে তোমাদের 16,371টি, এরপরে রয়েছে সিআরপিএফ, তারপরে রয়েছে তোমাদের হচ্ছে এখানে আইটিবিপি, তারপরে আসাম রাইফেল, তারপরে এসএসবি, তারপরে এসএসএফ, তারপরে এনসিবি, ঠিক আছে? তো তোমরা যে চয়েসটা দিয়েছো আগে তোমাদের ফর্ম অ্যাপ্লাই করার সময়, সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে যে তোমাদের ফার্স্ট চয়েসে কী ছিল, ঠিক আছে? কেননা চয়েসের ওপরেই আর তোমার নম্বরের ওপরেই কিন্তু তোমাকে এখানে তোমার পোস্ট দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি। তো দেখো এখানে 53,690টি ভ্যাকেন্সি, যা আগে কত ছিল, আগে ছিল 39,481টি ভ্যাকেন্সি থেকে কিন্তু তোমাদের 53,690টি ভ্যাকেন্সি হয়ে গেছে, মানে ভ্যাকেন্সি প্রায় 14,000 প্লাস কিন্তু তোমাদের এবছর বৃদ্ধি পেয়েছে, যা খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখে নিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দিও, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কাট অফের বিষয়গুলি বিশেষ করে আমরা এবার দেখে নেব। তো দেখো এবার তোমাদের যদি আমি ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে বলি 2025-এর ক্ষেত্রে, এবং প্রিভিয়াস ইয়ার যতগুলি তোমাদের 2022-এর ডিটেলসের উপর নির্ভর করে এখানে আমি বলছি। দেখো তো দেখো 2022-এর ক্ষেত্রে কিন্তু যখন ফর্ম বেরোয়ছিল তখন ভ্যাকেন্সি কত ছিল, তখন ছিল কিন্তু 24,369টি, যা পরবর্তীতে বৃদ্ধি হয়ে কত হয়েছে 50,187টি, মানে প্রায় 25,818টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো দেখতেই পাচ্ছ যে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি হয়েছিল, মানে 100%-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। এবার 2024-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো আগে কত ছিল, 26,141টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি পেয়েছে কত 20,476টি, মানে এখানে 90% প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, যা টোটাল কত দাঁড়িয়েছিল 46,617টি 2024-এর ক্ষেত্রে। 2025-এর ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো টোটাল তোমাদের ভ্যাকেন্সি প্রথমেই ছিল 39,481টি, যেখানে বৃদ্ধি পেয়েছে কত 14,209টি, মানে 53,690টি কিন্তু অল ওভার ভ্যাকেন্সি বর্তমান রয়েছে
তোমাদের ভারতবর্ষের প্রতিটি ফোর্সের ক্ষেত্রে। এই অনুযায়ী যদি আমরা এবছর দেখি যে প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রতি বছরের ন্যায় কিন্তু এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, মানে প্রায় তোমাদের এখানে দেখতে পারো যে 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি কিন্তু মানে গড় আমরা ধরে নিলাম যে বেশি রয়েছে এবছর। এছাড়া তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ডেটা তোমাদেরকে দেখাইতে, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে এবছরের কাট অফ নিয়ে, ঠিক আছে? তো চলো এই বিষয়টি দেখে নাও। এখানে যে তালিকাটি রয়েছে এখানে তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারবে যে এবছরের কম্পিটিশন লেভেলটা কত রয়েছে, বেশি রয়েছে কি কম রয়েছে। তো দেখো এখানে তোমাদেরকে দেখাই দিই। এখানে দেখো ইয়ার ওয়াইজ তোমাদের এক্সাম হয়েছিল, এখানে টোটাল ফর্ম অ্যাপ্লাই কতজন করেছিল, এখানে কতজন সিবিটি এক্সাম দিয়েছিল, অ্যাভারেজ কত মানে এসেছে এবং কত ভ্যাকেন্সি ছিল, এবং এখানে রয়েছে তোমাদের পার সিটের জন্য কতজন স্টুডেন্ট হচ্ছে মানে তোমাদের কম্পিটিশানে ছিল, মানে একটি ভ্যাকেন্সির জন্য কত স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছিল সেটা কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারছো, ঠিক আছে? দেখো এখানে তোমাদের কম্পিটিশানটা আমি বলে দিই। এখানে তো 2018 ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে 52 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল সিবিটি এক্সামের জন্য, যার মধ্যে মাত্র 30 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়। গড় এসেছে কত 58%, ঠিক আছে? ভ্যাকেন্সি কত ছিল 60,210টি ভ্যাকেন্সি ছিল, মানে পার ভ্যাকেন্সির জন্য কিন্তু 51 জন স্টুডেন্ট হচ্ছে কম্পিটিশনে ছিল 2018 ক্ষেত্রে। এবার 2021 যদি আমরা দেখি তো দেখো সবথেকে বেশি ভ্যাকেন্সি মানে সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছিল এখানে দেখো 71 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে এক্সাম কতজন দিয়েছে দেখো 39 লাখ প্লাস কিন্তু তোমাদের সিবিটি এক্সাম দিয়েছে, যার অ্যাভারেজ কত এসেছিল 55, ঠিক আছে? তো এবার এখানে কেসটা কীরকম যে ভ্যাকেন্সি কিন্তু সব থেকে কম ছিল 2021-এর যে এসএসসি জিডির এক্সাম, সেখানে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে কম 25,271টি, কিন্তু সব থেকে বেশি অ্যাপ্লাই হয়েছিল এবং সব থেকে বেশি হচ্ছে ক্যান্ডিডেট এক্সাম দেয়, যার জন্য পার সিটে কিন্তু 119 জন ছাত্র কিন্তু কম্পিটিশানে ছিল, মানে একটি সিটের জন্য কিন্তু 119 জন ছাত্র লড়াই করেছিল, ঠিক আছে? এবার 2022-এর ক্ষেত্রে যদি দেখি দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 35 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, অ্যাভারেজ এসেছিল 64% এবং ভ্যাকেন্সি ছিল 50,187টি, যেখানে পার সিটের জন্য 60 জন স্টুডেন্ট হচ্ছে কম্পিটিশন ছিল। 2023-24-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো এখানে 47 লক্ষ প্লাস স্টুডেন্ট হচ্ছে তোমাদের সিবিটি এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এক্সাম দিয়েছিল কত প্রায় 30 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল। অ্যাভারেজ এসেছিল প্রতি বছরে না এখানেও 65%, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 46,617টি, মানে পার সিটের জন্য কিন্তু 64 জন স্টুডেন্ট কম্পিটিশনে ছিল। এবার 2024-25-এর ক্ষেত্রে এটা ভালো করে দেখো, এখানে দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, এক্সাম দিয়েছিল শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট। বুঝতেই পারছো যে আগের বছরগুলি যত এক্সাম হয়েছে প্রিভিয়াস ইয়ারের, সেগুলির তুলনায় কিন্তু সবথেকে কম যে এক্সাম সিবিটি এক্সাম দিয়েছে সেটি কিন্তু 2025-এর ক্ষেত্রে সবথেকে কম স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছিল, যার জন্য অ্যাভারেজ স্কোরও খুব কম এসেছে 45%, যেখানে ভ্যাকেন্সিও কিন্তু দেখো খুব ভালো রয়েছে প্রতি বছরের ন্যায়, যেখানে 53,690টি ভ্যাকেন্সি এবং পার সিটের জন্য কত ক্যান্ডিডেট লড়াই করছে দেখো 46 জন স্টুডেন্ট কিন্তু পার ভ্যাকেন্সির জন্য লড়াই করছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রতি বছরের নয় এই বছরের যে কম্পিটিশান লেভেল সেটা কিন্তু কতটা ডাউন রয়েছে, বুঝতে পেরেছো? যে এখানে দেখো স্টুডেন্ট কম রয়েছে, তার উপর তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে, যার জন্য কিন্তু এবছরের যে কম্পিটিশান সেটা কিন্তু লো রয়েছে। তো এক্সপেক্টেড রয়েছে যে 2022, 23, 24-এর যে এক্সামগুলি হয়েছে সেখানে যে ফিজিক্যাল কাট আপ বা তোমাদের ফাইনাল কাট আপ এসেছিলো তার থেকেও কিন্তু অনেকটা এবছর যে কাট আপ ডাউন যেতে পারে, এটা কিন্তু অনেকটা এক্সপেক্টেড রয়েছে। তার রিজন হচ্ছে এটি একটি যে ক্যান্ডিডেট কম এবং ভ্যাকেন্সি অনেক বেশি, ঠিক আছে? আরও অনেক কিছু কারণ রয়েছে, সেগুলি তোমাদের সামনে আমি এখনই তুলে ধরবো। তো চলো তোমাদের কনফিউশনগুলি আগে দূর করে দিই, ঠিক আছে? তো দেখো কাট অফ কমার 6টি কারণ তোমাদেরকে এখানে বলে দিই, যে কাট অফ এবছর যে কমবে তার 6টি মূল কারণ কী কী। এই কারণগুলি তোমরা যদি ভালো করে এখানে তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা কনফিউশন দূর হয়ে যাবে যে এবছর কাট অফটা বৃদ্ধি পাবে কি না, ঠিক আছে? তো দেখো প্রথমেই তোমাদের আমি বলে দিই যে ক্যান্ডিডেট উপস্থিতি। তোমরা দেখতে পারলে যে 45 স্টুডেন্ট কিন্তু এবছর সিবিটি এক্সাম দিয়েছে 100%-এর মধ্যে, মানে বাকি যে 65% স্টুডেন্ট তারা কিন্তু এক্সাম দেয়নি। যেখানে দেখতে পাচ্ছ যে 45% মানে 2025-এ কত প্রায় 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, এবং 2024-এর ক্ষেত্রে যদি দেখি তো সেখানে দেখো 35 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু তোমাদের সিবিটি এক্সাম দেয়। তো ডিফারেন্স কত প্রায় 10 লক্ষ ডিফারেন্স। তো 10 লক্ষ স্টুডেন্ট এবছর খুব কম রয়েছে, যার জন্য আগের বছরের তুলনায় এবছর কাট অফটা কম যাবে, ঠিক আছে?
এরপরের বিষয়টি দেখো যেটি তুলে ধরছি তোমাদের সামনে, সেটি হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি। তো আগের ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সালে কত ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল এবং কত সালে কত ভ্যাকেন্সি সবথেকে বেশি হয়েছে। তো ভ্যাকেন্সির দিক দিয়ে দেখো, প্রথমে 39,481টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি পেয়ে হয়েছে 53,690টি, মানে তোমাদের 14,209টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে আগের বছরের তুলনায়, যেখানে তোমাদের বললাম প্রায় 4,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে, ক্যান্ডিডেট কম রয়েছে। তো ভ্যাকেন্সি বেশি, ক্যান্ডিডেট কম, অবশ্যই তোমাদের কাট অফ কিন্তু কমতে পারে। ঠিক আছে, এবার তোমাদের বলি যেটা এক্সাম লেভেল। তো দেখো এক্সাম লেভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো তোমাদের 2024-এর ডেটার উপর ভিত্তি করে তোমাদেরকে বলে দিই যে দেখো 2024-এর ক্ষেত্রে যে এক্সাম হয়েছিল, মানে যে কোশ্চেন লেভেল ছিল সেটা কেমন ছিল। 2024-এর কিন্তু নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, এবং 2025-এর ক্ষেত্রে তোমাদের কোশ্চেন লেভেল যেটা ছিল সেটা কিন্তু মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন ছিল। দেখো এখানে আমি তুলে ধরেছি। তো এই নর্মাল, মডারেট এবং মডারেট হার্ড, এটার মানেটা কি? এটার মানে এটাই যে নর্মাল ও মডারেট শিফটের ক্ষেত্রে কি হতো, যে ধরে রাখো কিছু স্টুডেন্ট এমন রয়েছে যারা কিন্তু পড়াশোনা করে কিন্তু খুব কম পড়াশোনা করে, তো সেই স্টুডেন্টগুলোও কিন্তু 2024-এর যে এক্সাম হয়েছিল যেখানে নর্মাল কোশ্চেন হয়েছিল, সেই জন্য তারাও কিন্তু 40+, কেউ 50+ বা কেউ 60+ পর্যন্ত কিন্তু নম্বর তুলেছিল তোমাদের 2024-এর ক্ষেত্রে, যেহেতু কোশ্চেন অনেকটা নর্মাল মানে ইজি টাইপের ছিল। কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু যে কোশ্চেন লেভেল সেটি কিন্তু মডারেট টু হার্ড লেভেল। এর মানে কি মডারেট টু হার্ড? মানে এখানে যে স্টুডেন্টগুলো 2024-এ এই মার্কস পেয়েছিল সেই স্টুডেন্টগুলাই কিন্তু 2025-এ এক্সাম দিয়ে কত পেয়েছিল, এখানে খুবই কম নাম্বার পেয়েছে। ধরে রাখতে পারো যে এবছর কেউ 25+, কেউ 30+, বা হাইলি 40+ পর্যন্ত কিন্তু এবছর মানে বেশিরভাগ স্টুডেন্টই নাম্বার পেয়েছে, কেননা তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশনটি করেনি। ঠিক আছে, এবছরের যে কোশ্চেন লেভেল হার্ড থাকার জন্যই এই পরিস্থিতি। এছাড়াও তোমাদের আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছি সেটা তোমরা দেখে নেব। তো এই যে দেখো, এখানে দেখো আগের বছরের তুলনায় এবছর কি নাম্বার অনেকটা কম রয়েছে, যার জন্য কি হবে, কাট অফ কমবে। ঠিক আছে, এরপরের বিষয়টি দেখো, তোমাদের দেখি এখানে দেখো অ্যাভারেজ স্কোর তোমাদেরকে এখানে তুলে ধরি, 2024-25-এর অ্যাভারেজ স্কোর, যেটা আমি তোমাদেরকে বললাম একটু আগে। তো দেখো ক্যান্ডিডেট 2024-এর এক্সামে 140 যে পেয়েছিল, সেই ক্যান্ডিডেট 2025-এ 100 নম্বর পায়। ডিফারেন্স কত? প্রায় 25 নম্বরের ডিফারেন্স রয়েছে। তো বুঝতেই পারছো যে 25 নম্বর ডাউন হয়ে গেছে। তো এর আগের বছর আমি ধরে নিচ্ছি, এমনিতেই ধরে নিচ্ছি যে ধরে রাখো যে 120-তে এখানে সিআরপিএফ চাকরি হয়ে যেত ফাইনাল সিলেক্টেড 2024-এর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু 2025-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মার্কসে থাকবে না, এই মার্কসের থেকে ডাউন হবে। তো এখানে এক একটি স্টুডেন্ট যেহেতু কম স্কোর পাচ্ছে, তো কিন্তু ফাইনাল কাট অফও কম যাবে। ধরে রাখতে পারো যে কত, 105 এরকম কিন্তু কাট অফ আসতে পারে। ঠিক আছে, মানে 15 থেকে 20 নম্বর কিন্তু ডাউন হতে পারে। এটা কিন্তু এক্সপেক্টেড, আমি বলছি এটাই না যে এটাই ফাইনাল, এটা কিন্তু এক্সপেক্টেড, আমরা ডিটেলস এখানে আলোচনা করছি। ঠিক আছে, এবার দেখো তোমাদের সামনে তুলে ধরি যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হচ্ছে নর্মালাইজেশন। দেখো নর্মালাইজেশন একটি হচ্ছে ব্রহ্মাস্ত্র, যার ফলে কিন্তু অনেক স্টুডেন্ট মানে ফেল করেও মানে তোমাদের চাকরি পেয়ে যায়, এরকম মানে এই ব্রহ্মাস্ত্র এটি রয়েছে। যেখানে কি হয় দেখো, সিবিটি এক্সাম দেওয়ার পর যেখানে স্কোর অনেকের খুব কম আসে, কেউ তোমাদের 60+ পায়, কেউ 70+ পায়, কিন্তু নর্মালাইজেশনে এমন একটা অস্ত্র যেখানে যে স্টুডেন্ট 70 পেয়েছে সে আবার দেখে নাও যে 2024-এর ক্ষেত্রে 25 পর্যন্ত নর্মালাইজেশন পেয়েছে। তো ভাবতেই পারছো যে কোথা থেকে কোথায় চলে গেছে। তো এর ফলে কি হচ্ছে, এক একটি স্টুডেন্ট কিন্তু ফিজিক্যালের চান্স কিন্তু 100% পেয়ে যাচ্ছে। তো ঠিক এবছরে কী হবে সেটা আমরা দেখে নিই। তো এবছর দেখো তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার ডেটা অনুযায়ী তোমাদের বলে রাখি। দেখো 2022-এর ক্ষেত্রে সবথেকে হার্ডশিপ যে ছিল তাতে কত নম্বর দিয়েছিল নর্মালাইজেশন, 14 নম্বর দিয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে যে এক্সাম হয়েছে সেখানে কত দিয়েছিল, 25 নম্বর পর্যন্ত কিন্তু নর্মালাইজেশন মার্কস দিয়েছিল। কিন্তু 2025-এর ক্ষেত্রে কত দিতে পারে সেটা সবথেকে বড় প্রশ্ন। তো আমি এখানে এক্সপেক্টেড যেটা ধরেছি সেটা হচ্ছে +- 15 থেকে 25, মানে 25 নম্বর থেকেও বেশিও আসতে পারে, আবার 25-এর থেকে কমও আসতে পারে। এর পিছনের কারণ কি দেখো, তোমাদেরকে আগে বললাম যে 2024-এর কোশ্চেন লেভেল তোমাদের নর্মাল টু হার্ড লেভেলে মডারেট লেভেলের ছিল, কিন্তু 2025-এর কোশ্চেন লেভেল তোমাদের মডারেট টু হার্ড লেভেলের ছিল। তো আগের বছরের তুলনায় এবছর কোশ্চেন হার্ড হয়েছে, তো অতি অবশ্যই আগের বছরের তুলনায় এবছর নর্মালাইজেশনটা একটু বেশি দেবে। তো এটাই এক্সপেক্টেড করা যায় যে এই বছরও কিন্তু 25+ নম্বর আমরা পেতে পারি। তো এখানে শিফট ওয়াইজ তোমাদের যদি আমি বলি,
তো দেখো তোমাদের এখানে শিফট ওয়াইজ আমি বলে দিচ্ছি এখানে 2025-এর নর্মালাইজেশন স্কোর। দেখো যাদের যাদের হার্ড শিফট রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু 20 থেকে 25 নম্বর প্লাস কিন্তু পাবে স্কোর, ঠিক আছে। এবং যাদের মডারেট শিফট রয়েছে তারা কিন্তু 15 থেকে 20 নম্বর অবশ্যই পাবে। এবং যাদের নর্মাল শিফটে এক্সাম হয়েছে তারা কিন্তু 8 থেকে 15 নম্বরেই অবশ্যই পাবে। তো তোমরা যদি এখনও পর্যন্ত কোনগুলি হার্ড শিফট, কোনগুলি নর্মাল এবং কোনগুলি মডারেট শিফট সে সম্পর্কে কিন্তু এই চ্যানেলে আগেই ভিডিও আপলোড করা রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নাও যে কোন কোন তারিখের কোন শিফট হচ্ছে সবথেকে বেশি কঠিন ছিল, ঠিক আছে। তো তোমরা অতি অবশ্যই দেখে নাও এবং তোমার শিফট অনুযায়ী তুমি এখানে তোমার নর্মালাইজেশন স্কোরটা র স্কোরের সাথে অ্যাটাচ করে তুমি দেখে নিতে পারো যে তোমার মার্কস কত আছে, তুমি ফিজিক্যালের জন্য প্রস্তুত কি না, ফিজিক্যালে তুমি চান্স পাবে কি না। আমি ফিজিক্যালের জন্য যেটা এক্সপেক্টেড বলি বিভিন্ন ক্ষেত্রে, সেটি কিন্তু এবছর যারা 55+ নম্বর পেয়েছে তারা কিন্তু অবশ্যই ফিজিক্যালে চান্স পাবে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। তো যাদের 55 র স্কোর রয়েছে, ঠিক আছে, এটা শুধুমাত্র র স্কোর, এবং নর্মালাইজেশন স্কোর যা আসুক 15 আসুক 20 আসুক, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালে চান্স অবশ্যই পাবে। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী তোমাদের জন্য এই ডিটেলসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। অনেকেই এটা জানো না যে 2024-এ যে 46,617টি ভ্যাকেন্সি ছিল তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের বিএসএফের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি ছিল। যেখানে 46,617 এটাতে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি, পশ্চিমবঙ্গে কত ছিল এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিএসএফের ভ্যাকেন্সি কত ছিল ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি এখানে দেখাই দিচ্ছি, দেখো যে 2024-এর ক্ষেত্রে কত ছিল, 46,617টি ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি ছিল, দেখো পশ্চিমবঙ্গে ছিল তোমাদের 5,615টি ভ্যাকেন্সি ছিল 2024-এ। 2025-এর ক্ষেত্রে যদি দেখি, দেখো কত ভ্যাকেন্সি রয়েছে অল ওভার 53,690টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি রয়েছে, তো দেখো এর মধ্যে কিন্তু 7,227টি ভ্যাকেন্সি কিন্তু এবছর রয়েছে। তো আগের বছরের তুলনায় কত বেশি ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে দেখে নাও 1,612টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো এবার দেখো এখানেই তোমরা ভালোভাবে দেখে নাও যে ভ্যাকেন্সি কিন্তু কতটা বৃদ্ধি পেয়েছে। এবার তোমাদের বলে রাখি যে বিএসএফের কত ভ্যাকেন্সি 2024-25-এ ছিল সেটা তোমাদেরকে দেখায় দিই। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের এই ডিটেলসগুলি ভালো লেগে থাকে বা তোমার কাজের মনে হয়, তুমি অবশ্যই একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে সাবস্ক্রাইব তোমার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আমার, ঠিক আছে। তো চলো এবার যে গুরুত্বপূর্ণ ডিটেল সেটি হচ্ছে বিএসএফের ভ্যাকেন্সি কত রয়েছে সেটি দেখে নিই। তো এখানে দেখো বিএসএফের যে ভ্যাকেন্সি সেটা নিয়ে এখানে কিন্তু তোমাদের সামনে আলোচনা করছি। দেখো বিএসএফের ক্ষেত্রে দেখো 2024-এর ডেটার ওপর এবং 2025-এর ডেটার ডিফারেন্সটা আগে দেখে নিই। তো দেখো আগে 2024-এর ক্ষেত্রে কত ছিল, 5,615টি ছিল, যেখানে বললাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফোর্সের ক্ষেত্রে বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, এসএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসএফ, এনসিবি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে অল ওভার পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি এটি, যার মধ্যে বিএসএফের কত ছিল, দেখো 2024-এ কিন্তু বিএসএফের টোটাল ভ্যাকেন্সি ছিল 2,244টি। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেল ফিমেল উভয়, ঠিক আছে, মেল ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সি ছিল 2024-এ। এবছর কত আছে দেখো, এবছর ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 7,227টি বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে বিএসএফের কত রয়েছে, দেখো এর মধ্যে বিএসএফের কত রয়েছে, 3,083টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্ষেত্রে বিভিন্ন এলাকা ওয়াইজ, ঠিক আছে। তো আগের বছরের থেকে কত বেশি রয়েছে, দেখো 839টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে যে আগের বছরের থেকে এবছর ভ্যাকেন্সি কতটা বেশি। তো আগের বছর থেকে এবছর ভ্যাকেন্সি অনেক বেশি, প্লাস আগের বছরের তুলনায় এবছর স্টুডেন্ট কম, ঠিক আছে। তো কি এখানে কি কাট অফ বৃদ্ধি যেতে পারে, অবশ্যই না, কাট অফ তোমাদের হ্রাস পেতে পারে, ঠিক আছে। তো এটি হচ্ছে বিএসএফের গুরুত্বপূর্ণ ডিটেলস, এগুলি কিন্তু খুব ভালোভাবে তোমরা নোট ডাউন করে রাখো। তো দেখতেই পাচ্ছ যে আগে ছিল কত 2,244টি, এবছর রয়েছে কত 3,083টি, ঠিক আছে। খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এবছর বৃদ্ধি পেয়েছে। তো দেখো এবার তোমাদের সামনে আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস নিয়ে আসলাম, যেটি হচ্ছে রেজাল্ট নিয়ে। অনেকে প্রচুর কমেন্ট করেছো যে দাদা তোমার রেজাল্ট কবে আসবে, রেজাল্ট নিয়ে একটি ভিডিও বানাও, রেজাল্ট এক্সপেক্টেড ডেট কী আসতে পারে, খুব কনফিউশনে তোমরা রয়েছে, অনেক কমেন্ট করেছো। তো তোমাদের জন্য এখানে আমি ডিটেলস শুদ্ধ এখানে আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ডেটার উপর বেস করে। তো দেখো এখানে 2021-এর ক্ষেত্রে যদি দেখি, এক্সাম হয়েছিল 16 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর। তোমাদের রেজাল্ট দিয়েছিল কবে, 25শে মার্চ, 3 মাস পর কিন্তু রেজাল্ট দিয়েছিল।
2022-এর ক্ষেত্রে এক্সাম হয়েছে 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি। এক্সাম তোমাদের রেজাল্ট দিয়েছিল 8 এপ্রিল, মানে 2 মাস পরে কিন্তু রেজাল্ট দিয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ তোমাদের এক্সাম চলেছিল, যেখানে তোমাদের রেজাল্ট দিয়েছিল কত 10 জুলাই, মানে 3 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট দিয়েছিল। এই বছরের 2025-এর কবে দেবে সেটাই হচ্ছে সবথেকে বড় কনফিউশন এবং সবথেকে বড় প্রশ্ন। তো এখানে দেখো 2021-এর ক্ষেত্রে 3 মাস, 2022-এর ক্ষেত্রে 2 মাস এবং 2023-24-এর ক্ষেত্রেও 3 মাস সময় নিয়েছে এক্সামের পর। তো এবছর আমাদের 2025-এর এক্সাম কত হয়েছিল, ফেব্রুয়ারি মাসে হয়, 4 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে। তো এখানে আমরা যদি 3 মাস ধরে রাখি, যে ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এপ্রিল, তারপর মে, তো দেখো এখানে মে মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট আমরা এক্সপেক্টেড করতে পারি। তো মে মাসের কবে রেজাল্ট আসতে পারে সেটা যদি তোমাদের আমি বলি, তো দেখো মে মাসের কিন্তু সেকেন্ড উইক, ঠিক আছে, সেকেন্ড উইকের পর থেকে কিন্তু তোমাদের হচ্ছে মে মাসের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে, এটা কিন্তু এক্সপেক্টেড রয়েছে, ঠিক আছে। তো রেজাল্ট নিয়ে অতি অবশ্যই তোমরা কনফিউশনে থাকবে না। দেখো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে তুমি যদি স্কোর, মানে তুমি যদি সিবিটি এক্সাম ভালো দিয়েছো, তোমার স্কোর ভালো রয়েছে, 60+ স্কোর রয়েছে, তো তোমাকে রেজাল্টের জন্য টেনশন না করে তোমাকে ফিজিক্যালের জন্য টেনশন করা উচিত। কেননা দেখো তোমরা পড়াশোনা করছো, 1 বছর খুব মন দিয়ে পড়াশোনা করলে, সিবিটি এক্সামে ভালো স্কোরও নিয়ে আসলে, কিন্তু তুমি ফিজিক্যালের জন্য কোনো প্রিপারেশন নিচ্ছ না। এবার তুমি যখন ফিজিক্যাল দিতে যাবে তখন ফিজিক্যালি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আফসোস হয়ে যাবে যে আমি আরেকটু চেষ্টা করলে হয়তো ফিজিক্যালটা কোয়ালিফাই করতে পারতাম, ঠিক আছে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে রেজাল্টের টেনশন না করে, ফিজিক্যাল কবে হবে তার টেনশন না করে, তুমি তোমার ফিজিক্যালের জন্য 100% দিয়ে এখন থেকেই প্রিপারেশনটা চালু করো। সকালবেলা রানিং করো বা বিকেলবেলা রানিং করো, তোমার মতো করে তুমি করো, কিন্তু 5 কিলোমিটার রানিং অতি অবশ্যই এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে। রেজাল্ট কবে আসবে, ফিজিক্যাল কবে হবে, কিন্তু তুমি প্র্যাকটিসটা শুরু করে দাও, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে। কেননা ফিজিক্যালের যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু জীবনভর তোমার কাজে আসবে, ঠিক আছে। তুমি এই বছর চাকরি না পেতে পারো, কিন্তু এর পরের বছর তুমি যখন ফিজিক্যালি দিতে যাবে তখন কিন্তু তোমার অনেকটা কাজে আসবে। সেজন্য তোমাদেরকে বলছি ফিজিক্যালে তোমরা 100% দিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। এরপর তোমরা ফিজিক্যালের যদি বলি, তো দেখো ফিজিক্যালের ক্ষেত্রে যদি তোমাদেরকে আমি বলি, দেখো এক্সামের ঠিক 1.5 থেকে 2 মাস পরেই কিন্তু ফিজিক্যাল তোমাদের অতি অবশ্যই নেবে এসএসসি। কেননা তোমরা জানো যে এখন রানিং চলছে কি বিএসএফ, ঠিক আছে, বিএসএফের এসসিএম ভর্তির তোমাদের হচ্ছে ফিজিক্যাল চলছে বিভিন্ন ক্ষেত্রে। তো এসএসসি জিডি এবং তোমাদের বিএসএফ এসসিএমের যে ফিজিক্যাল, এই দুটিতে একসাথে নেওয়া সম্ভব নয়। কেননা প্রতিটি ক্ষেত্রে কিন্তু অনেক সেন্টারের প্রয়োজন পড়ে ফিজিক্যালের জন্য। তো তুমি ধরে নিতে পারো যে 80% সেন্টারই কিন্তু বর্তমান বিএসএফের যে এই তোমাদের হেড কনস্টেবলের যে তোমাদের ফিজিক্যাল চলছে সেটাই কিন্তু ব্যস্ত রয়েছে। তো এই বিএসএফের যতদিন ফিজিক্যাল শেষ না হচ্ছে তার আগে কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল শুরু হবে না, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। দুটি একসাথে করানো সম্ভব নয়, ঠিক আছে। তো বিএসএফের যে তোমাদের ফিজিক্যাল, এটি শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহ পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে, এটা কিন্তু 100% গ্যারান্টি, ঠিক আছে, এক্সপেক্টেড রয়েছে। তো কবে হতে পারে, তো দেখো তোমাদের রেজাল্ট আমি যেটা বললাম যে মে মাসে তুমি যদি রেজাল্ট পেয়ে যাও, ঠিক আছে, এপ্রিল মে, তাহলে ধরে রাখতে পারো যে জুন ও জুলাই, মানে জুলাই মাসেই কিন্তু তোমার ফিজিক্যাল হবে, এটা কিন্তু তুমি এক্সপেক্টেড ধরে রাখো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে কি বললাম, যেটা হচ্ছে ফিজিক্যাল ডেট। তো ফিজিক্যাল কিন্তু তোমাদের জুন জুলাই, মানে জুনের শেষের দিকে এবং জুলাইয়ের শুরু থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল হতে পারে। সেজন্য তোমরা আর দেরি না করে এদিক ওদিক বুদ্ধি না খাটিয়ে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো ভাই। তোমরা যদি ফিজিক্যালের জন্য প্রিপারেশন না করো তোমার নিজেরই লস হবে, সেজন্য প্রিপারেশনটা খুব ভালো করে রাখো, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যারা এখনও দেখছো অতি অবশ্যই একটি লাইক করে দিও যদি ভিডিওটি তোমাকে ভালো লেগে থাকে, এবং তোমার বন্ধু বান্ধবী বা কেউ কাছের কেউ থাকলে তাকেই ভিডিওটি শেয়ার করে দিও, সে যেন কনফিউশনে না থাকে, ঠিক আছে। এবং চ্যানেলে যারা নতুন আছো একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সহযোগিতা একান্ত আমার প্রয়োজন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের এই ডিটেলসগুলি ভালো লেগেছে এবং তোমার অনেক কাজে আসবে, ঠিক আছে।